আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আয়কর রিটার্ন নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসটা তো আমরা আলোচনা করেছিলাম যে আয়কর রিটার্নে কত টাকা হলে আয়কর রিটার্ন দিতে হয়, কত পার্সেন্ট দিতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আগেরকার ভিডিওগুলো নিশ্চয়ই আপনারা দেখেছেন। আগের ভিডিওটা, এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কোন কোন ক্ষেত্রে এখন আয়করটা বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ আপনাকে আয়কর রিটার্ন এর কাগজপত্র লাগবে, অর্থাৎ IT10B-র কাগজপত্র আপনাকে দেখাতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আশা করছি আপনারা ভিডিওটি পুরোটা শুনেছেন। আজকে আমরা দেখব যে ব্যবসা হতে আয়। ঠিক আছে, ব্যবসা হতে আয়ের বিষয়গুলো আয়কর আইনে কোথায় বলা আছে এবং কি কি বলা আছে, কত টাকা হলে ব্যবসা হতে আহ, আয় কর দিতে হবে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা পাশে থাকেন। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি আপনাদের দৈনন্দিন অনেকগুলো আইনি বিষয়ে কথাবার্তা আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করি। আর যারা আয়কর আইনজীবী আছেন তারা তো আছেনই, এছাড়াও মনে করেন যারা কম্পিউটার দোকানে গিয়ে আয়কর রিটার্ন দাখিল করছেন কোনো আয়কর আইনজীবী ছাড়া, যে ভুলগুলো হচ্ছে, এটা দিয়ে আপনারা পরবর্তীতে এনবিআর এর কাছে আপনারা জরিমানা সহ আরো বিভিন্ন আইনি জটিলতায় পড়তে পারেন। এই জন্য আপনারা আয়কর রিটার্ন দেওয়ার সময় আপনাদের কাছে অনুরোধ থাকবে একজন ভালো লয়ার অর্থাৎ আয়কর আইনজীবী বা যারা বা আয়কর নিয়ে কাজ করে অ্যাডভোকেট, ওনাদের মাধ্যমে আয়করগুলো সাবমিট করার চেষ্টা করবেন। সেটা আমার পক্ষ থেকে আপনাদেরকে এটা পরামর্শ। ঠিক আছে, তো আমরা দেখার চেষ্টা করি ব্যবসা হতে আয়ের যে বিষয়টা। আয়কর আইন আমরা যদি দেখি 2023-এর ধারা 45 থেকে 46-এ, সরি 56 এর তৃতীয় তফসিল অনুযায়ী ব্যবসা হইতে আয় পরিগণনা করতে হবে। নিম্নবর্ণিত আয়সমূহ ব্যবসা হইতে আয় হিসাবে পরিগণিত হবে। সেগুলো কি? আয় বর্ষের যে কোনো সময়ে করদাতা কর্তৃক পরিচালিত বা পরিচালিত বলে গণ্য ব্যবসায়ের কোনো লাভ বা মুনাফা। তাহলে কোনো ব্যবসা বা পেশাজীবী সংগঠন, পেশাজীবী সংগঠন তো বুঝেন, শুধু ব্যবসায় নয়, পেশাজীবী সংগঠন বা এরূপ কোনো সংগঠন কর্তৃক তার সদস্যদের নিকট সেবা প্রদানের মাধ্যমে অর্জিত কোনো আয়। আমরা দেখব বিষয়টা বিস্তারিত পড়ার সময়। হইতে পারে আইনজীবী, হইতে পারে কোনো ডক্টর, বা হইতে পারে কোনো ব্যবসা, একক মালিকানাধীন ব্যবসা, এগুলো ব্যবসা হইতে আমরা আয় বুঝি। এরপরে দেখেন কোনো ব্যক্তির অতীত, বর্তমান বা সম্ভাব্য ভবিষ্যৎ ব্যবসায়িক সম্পর্কের ধারাবাহিকতায় বা সম্পর্কের কারণে উদ্ভূত কোনো সুবিধার ন্যায্য বাজার মূল্য বা তার অর্থে রূপান্তরযোগ্য হোক বা না হোক, এই যে বিষয়গুলি, এগুলো আমরা দেখার। আমরা দেখি যে মুদ্রা বিনিময় হতে নগদায়িত লাভ, মুদ্রা বিনিময় হতে নগদায়িত লাভ যদি তা মূলধনী পরিসম্পদ সংশ্লিষ্ট না হয়। তারপরে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া কোনো ব্যবসা হতে কোনো আয়, বর্ষে গৃহীত কোনো আয়। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আহ চেষ্টা করি যে এখানে ব্যবসা হতে নিম্নবর্ণিত বিষয়াদি অন্তর্ভুক্ত হবে। সেগুলো কি? ব্যবসা হতে আমরা কোনো ট্রেড বাণিজ্য বা পণ্য উৎপাদন, কোনো ট্রেড বাণিজ্য বা পণ্য উৎপাদন, ধর্মী কোনো ঝুঁকি গ্রহণ বা কর্মপ্রচেষ্টা, লাভজনক বা অলাভজনক কোনো শর্তার বা পণ্য সেবার বিনিময় বা যে কোনো পেশা বা বৃত্তি, এগুলো। এরপরে এখন আমরা দেখার চেষ্টা করি ব্যবসা হইতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ কোন কোনগুলো বাদ যাবে, সেই বিষয়গুলো আমরা যদি দেখি। যেমন কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে প্রত্যেক স্বতন্ত্র ও ভিন্ন ব্যবসায়ের জন্য নিম্নবর্ণিত ব্যয়সমূহ সাধারণ বিয়োজনের অন্তর্ভুক্ত হবে। যেমন কাঁচামাল মজুদ, ব্যবসায়ের উদ্দেশ্যে বা ব্যবসায় ব্যবহারের নিমিত্ত পণ্য ক্রয় বাবদ ব্যয় বা কোনো অবলোপিত মজুদ ব্যয়, এইগুলো কি হবে? সাধারণ বিয়োজন জনিত। এরপরে দেখেন আমরা যদি দেখি আহ খ নাম্বারটা যদি আমরা দেখার চেষ্টা করি, এ এই আইন ও দান আইন 1990
বা এর অধীন পরিশোধিত নয়, তবে ব্যবসায়ের উদ্দেশ্যে পরিশোধিত এরূপ শুল্ক, করাদি, পৌর কর, স্থানীয় কর, ভূমি উন্নয়ন কর, খাজনা, সরকারি ফি, এরপরে ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত ভূমি বা আঙ্গিনার জন্য পরিশোধনযোগ্য ভাড়া, উন্নয়ন, সংরক্ষণ ব্যয়, তারপরে এই আইনের অধীন চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত এরূপ সকল প্রকার ব্যয়, কল্যাণ ব্যয়, পারিশ্রমিক, মেরামত, মানে সংরক্ষণ ব্যয়, ব্যবসায়ের উদ্দেশ্যে কৃত বা পরিশোধিত বীমা প্রিমিয়াম, বিদ্যুৎ, জ্বালানি সহ অন্যান্য পরিষেবা, পণ্য পরিবহন, ক্লিয়ারিং, ফরওয়ার্ডিং চার্জ, বিক্রয় সংশ্লিষ্ট কমিশন, দালালি, ডিসকাউন্ট, ওয়ারেন্টি চার্জ, প্রকৃতির ব্যয়, বিজ্ঞাপন বা প্রচারণার ব্যয়, কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়। তাহলে কর্মীদের প্রশিক্ষণ বাবদ ব্যয়। এরপরে আমরা আরো কি বিষয়গুলো বাদ দেব, সেগুলো হলো বিক্রয় প্রতিনিধির সম্মেলন, হোটেল ও আবাসন বাবদ ব্যয়, যাতায়াত বা ভ্রমণ ব্যয়, ইন্টারনেট সেবা, ডাক বা টেলিযোগাযোগ সংক্রান্ত ব্যয়, আইনি সেবা, নিরীক্ষা সেবা, অন্যান্য পেশাদারী সেবা গ্রহণ সংক্রান্ত ব্যয়, আপ্যায়ন বা অতিথিশালা সংক্রান্ত ব্যয়, আয়কর আইনের তৃতীয় তফসিলের সাপেক্ষে বৈদেশিক মুদ্রার নগদায়িত বিনিময় ক্ষতি বা কোনো ক্লাব বা বাণিজ্যিক সমিতিতে প্রবেশ ফি বা সুবিধার জন্য ব্যবহারের চাঁদা, সরকার কর্তৃক স্পন্সরকৃত কোনো ট্রেড বা ডেলিগেশন সদস্য হিসেবে বিদেশে সফর সম্পর্কিত কোনো নির্বাহীকৃত ব্যয়, রয়্যালটি, ক্যাটাগরি ফি, হেড অফিস ব্যয়, শ্রমিক অংশগ্রহণ কল্যাণ তহবিল বা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন 2006 এবং ধারা 234-এর অধীন স্থাপিত শ্রমিক কল্যাণ। এরপরে আমরা দেখি শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন প্রদত্ত অর্থ যাহা প্রদর্শিত বার্ষিক মুনাফার 5% অধিক নয়, সম্পূর্ণ বা একান্তভাবে ব্যবসার উদ্দেশ্যে নির্বাহিত অন্যান্য ব্যয়। এছাড়াও বিয়োজন হিসাবে আমরা দেখতে পারি সাধারণ অপচয় ভাতা, প্রারম্ভিক অপচয় ভাতা, ত্বরান্বিত অপচয় ভাতা, তারপরে অ্যামোর্টাইজেশন ভাতা, গবেষণা উন্নয়ন, কুরিন ব্যয়, এগুলো সবে বিয়োজন। ঠিক আছে, এরপরে আমরা দেখি আরো বিষয় আছে, সেটা এখানে উল্লেখ্য যে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে আয়কর বর্ষের রিটার্ন দাখিল পরবর্তী 5 আয় বর্ষের যে কোনো সময় প্রদর্শিত প্রারম্ভিক মূলধনের যে কোনো পরিমাণ ঘাটতি আয় বর্ষে ব্যবসা হতে আয় হিসাবে গণ্য হবে। যেমন স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসা খাতে সহজে আয় নিরূপণে তফসিল 4-এর প্রবর্তন করা হয়েছে। তফসিল 4-এ কি বলতেছে? তফসিল 4-এ বলতেছে যে আমরা যদি দেখি তফসিল 4-এ বিক্রয় বা টার্নওভার প্রাপ্তি, গ্রস মুনাফা, সাধারণ বা প্রশাসনিক বিক্রয় জনিত অন্যান্য ব্যয়সমূহ, কুরিন ব্যয়, নিট মুনাফা, তখন নিট মুনাফা হয়ে যাবে। এরপরে নগদ আমরা স্থিতিপত্রের সার সম্পর্ক, মানে সংক্ষেপ নগদ বা ব্যাংক স্থিতি, মজুদ, স্থায়ী পরিসম্পদ, অন্যান্য পরিসম্পদ, মোট সম্পদ বা প্রারম্ভিক মূলধন, এর পরের বছরে সেটা প্রারম্ভিক মূলধন হিসেবে গণ্য হবে। তারপরে আমরা দেখি নিট মুনাফা বা আয় বর্ষে হতে উত্তোলন, সেগুলো বাদ যাবে। সমাপনী মূলধন, দায় শুল্ক বা মোট পরিসম্পদ বা এগুলো ব্যবসা হতে নিরূপণের কর গণনার ক্ষেত্রে একটা যদি আমরা দেখি, এদিকে দেখলে বোঝা যাবে। যেমন ধরা যাক জনাব দেখি যে ধরা যাক জনাব সাইদ আহসান দিনাজপুর জেলার খানসামা উপজেলায় স্টেশনারি দ্রব্যাদি ক্রয় বিক্রয়ের ব্যবসায় নিয়োজিত। 1 জুলাই 2024 থেকে 30 জুন পর্যন্ত তার মোট বিক্রয়ের পরিমাণ ছিল 30 লক্ষ টাকা। বিক্রিত মালামালের ক্রয় মূল্য 24 লক্ষ টাকা। কর্মচারীর বেতন দিয়েছে 60,000 টাকা। ইলেকট্রিক বিল, দোকান ভাড়া, ট্রেড লাইসেন্স, নবায়ন ফিস, পরিবহন খরচ সমষ্টি 1 লক্ষ টাকা। আয় বর্ষের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় করেছিলেন 40,000 টাকা। তাহলে জনাব সাইদ আহসানের ব্যবসা খাতে নিট আয় বা পরিগণনার কর দায়, যেমন মোট বিক্রয়ের পরিমাণ উনি 30 লক্ষ টাকা বাদ বিক্রিত মালামালের ক্রয় মূল্য উনি বিক্রি করে দিয়েছেন 24 লক্ষ টাকা। উনি মালামালের ক্রয় মূল্য ছিল 24 লক্ষ টাকা। তাহলে ওনার কাছে আর 6 লাখ টাকা গ্রস মুনাফা। এটি মালামালের ক্রয় মূল্য। এখন বাদ তার খরচগুলো কি হবে? বাদ যাবে। খরচগুলো কি হবে আমরা দেখি। আমরা দেখতেছি যে লস মুনাফা তো আমরা
দিলাম। এবার কর্মচারীর বেতন আছে, নবায়ন ফিটি আছে, ফার্নিচার কয়েক বাবদ, মূলধনাদি খরচ বা নিয়োগগুলো বাদ দেওয়া যাবে না। তারপরে মোট খরচ 1,60,000 টাকা নবায়ন ফিটি নিয়ে, তাইলে আর রইলো 4,10,000 টাকা। এখন আসেন, ব্যবসা হইতে ব্যবহৃত কারণে ফান্ড নিচে 40,000 টাকার উপর তৃতীয় তফসিল অনুযায়ী 10% হারে 4,000 টাকা অপচয় ভাতা প্রাপ্য হবেন। এই যে ওনার যেই ইয়াটা ছিল, ফার্নিচারের যে একটা অপচয় হয়েছে, ওখান থেকে 4,000 টাকা বাদ দেওয়া যাবে। তাইলে আর রয়েছে কত? 4,36,000 টাকা। এই 4,36,000 টাকার বিপরীতে কর দায়ের পরিমাণটা আমরা নির্ণয় করব। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতেছেন। এই 4,36,000 টাকার উপরে আমরা কর দায়ের পরিমাণ নির্ধারিত হবে। এখন প্রথম 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপরে শূন্য, তাহলে বাকি আছে হলো আর মাত্র 86,000 টাকা। এই 86,000 টাকার উপরে তার 5% কি দিতে হবে? আয়কর দিতে হবে। এখানে আসছে হলো কত? 4,300 টাকা। এখন আমরা যদি দেখি করদাতার অবস্থানটা কোথায়, উনি দিনাজপুর জেলার খানসামা উপজেলার, ন্যূনতম কর দায় ওনার 3,000 টাকা, কাজে কর পদে হচ্ছে হলো 4,300 টাকা। এখন এই যেটা আহ, আহ, আমরা কোনটা দিব? এই যে যেটা বেশি আমরা সেটাই দিব। এখানে ন্যূনতমটা হলো 3,000 আর তার কর আসছে হলো কত? 4,300 টাকা। তাহলে কাজে করদাতার পদেয় কর হবে 4,300 টাকা। এরপরে আমরা আজকে এতটুকু পর্যন্ত দেখলাম যে কিভাবে একজন ব্যবসায়ীর মানে একক মালিকানাধীন ব্যবসায়ীর আয়কর নির্ধারণ করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। আশা করছি যারা আয়কর আইনজীবী আছেন এবং যারা ব্যবসা করেন, একক মালিকানাধীন কিছু ছোটখাটো ব্যবসা করেন, এনাদের জন্য আয়কর দেওয়াটা আসলে, যাদের আয় আছে, আয়কর যোগ্য আয় আছে, তাহলে তারা অবশ্যই অবশ্যই টিন থাকলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এবং আয়যোগ্য হলে, তার ব্যবসায় করযোগ্য আয় হলে তাকে অবশ্যই আয়কর দিতে হবে সরকারকে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। কথা হবে আমাদের পরের ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।